সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। দর্শক, আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি যুবদল নেতা সাইদ ইকবাল মাহমুদ টিটো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা জীবনে বহুবার রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। জেল, জুলুম আর হুলিয়া মাথায় নিয়ে অসংখ্য দিন রাত কেটেছে তার। অনুষ্ঠানের সময় স্বল্পতার কারণে দুঃসহ সেই দিনগুলোর হয়তো সামান্য অংশই আমরা জানতে পারব। টিটো ভাই, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাইদ খান। দর্শক, এছাড়াও আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আওয়ামী নিপীড়নের শিকার সাইদ ইকবাল মাহমুদ টিটোর উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। দ্বীপ জেলা ভোলার কৃতি সন্তান সাইদ ইকবাল মাহমুদ টিটু। জন্ম ৭৫-এর ২রা জানুয়ারি। স্কুল শিক্ষক বাবা তাহিরুল আবিদিন ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। তার থেকেই রাজনীতির অনুপ্রেরণা। ১৯৯১ সালে বরিশাল বিএম কলেজে পড়া অবস্থায় জড়িয়ে পড়েন ছাত্র দলের রাজনীতিতে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে ভর্তি হন ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষে। বাবার রাজনৈতিক সহকর্মীদের সাথে ১৯৮৭-৮৮ সালে স্বৈরাচার বিরোধী বহু মিছিলে অংশ নেন সাইদ ইকবাল টিটো। সেখান থেকেই নেতৃত্বের বিকাশ ঘটে। সাইদ ইকবাল টিটো ১৯৯৮ সালে স্যার এএফ রহমান হল শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক। ১৯৯৯ সালে সোহেল পিন্টু কমিটির কেন্দ্রীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং পরপর লালটু হেলাল কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। পরিশীলিত ব্যক্তিত্ব ও আধুনিক চিন্তাধারার এই ছাত্রনেতা খুব অল্প সময়েই দেশব্যাপী ছাত্র সমাজের মধ্যে ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা লাভ করেন। তার সাংগঠনিক নেতৃত্ব ও দূরদর্শী চিন্তাধারা যে কোনো শিক্ষার্থীর মধ্যেই গভীর প্রভাব ফেলত। সে সময় কেন্দ্র থেকে তৃণমূল ছাত্র দলে তাকে ঘিরে একটি বল তৈরি হয়। তারপর একসময় তার পদায়ন ঘটে যুব দলে। হাসিনার প্রথম আমলে অসংখ্যবার নিপীড়নের শিকার হন সাইদ ইকবাল টিটো। তবে এর মধ্যে ২০১০ সালের এপ্রিলের ঘটনা অন্যতম। ২ এপ্রিল ফকিরাপুলের একটি রেস্টুরেন্ট থেকে তাকে তুলে নেওয়ার পর হাসিনার খুনি বাহিনী তার উপর যে নিষ্ঠুর নির্যাতন চালায় তা কোনোদিনও ভুলতে পারবেন না সাইদ ইকবাল টিটো। দর্শক, প্রতিবেদনটি দেখে নিলাম। এবার শুনব তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব দিনগুলোর স্মৃতি। সাইদ ইকবাল মাহমুদ টিটো, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তুখোর ছাত্র দল নেতা ছিলেন। রাজনীতি করবার কারণে আপনি নানা সময় নানান নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে অনেকগুলো নিপীড়ন নির্যাতন আপনার সারা জীবনে আসলে মোছবার সুযোগ পাবেন না স্মৃতি থেকে। স্মৃতিতে আটকে আছে এরকম নিপীড়নের ঘটনাগুলো আমাদেরকে একটু বলুন ছোট্ট করে। আমি 93-94 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই ছাত্র দলের রাজনীতির সাথে খুব সক্রিয়ভাবে যুক্ত। ১৯৯৬-২০০১ এই সময়ে যে আওয়ামী লীগ সরকার ছিল, সে সময়ও আমরা নিপীড়িত হয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় হলগুলি যখন চর দখলের মতো দখল করে নেওয়া হয়েছে, আমাদের রুম দখল করে নেওয়া হয়েছে, আমাদের জামা কাপড়, বই পুস্তক, সার্টিফিকেট লণ্ডভণ্ড করা হয়েছে। এই ঘটনা আমার জীবনে একাধিকবার ঘটেছে। ওই সময়ে যে আওয়ামী দুঃশাসনের বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড এবং হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে একদম নেহায়েতি অন্যায়ভাবে আমি বিশ্ববিদ্যালয় থেকে দুবার সাময়িকভাবে বহিষ্কার হয়েছি এবং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ঠিকমতো দিতে পারিনি পুলিশের হুলিয়ার কারণে। তো আমি সেই সময়ের কথা বলতে চাই না। আমাকে ২০১০ সালের মে মাসের সম্ভবত ১০ তারিখ আমি পার্টি অফিস থেকে আমার কিছু রাজনৈতিক সহকর্মী সহ হাঁটতে হাঁটতে ফকিরাপুলের দিকে যাই। ওখানে বসে আমি চা খাই আমরা একসাথে। এ সময় আমার একটা ফোন আসে। আমি ফোনটা রিসিভ করার জন্য একটু বাইরে আসি। বের হওয়ার সাথে সাথেই আমার কানে ফোন, কথা বলছিলাম। আমি লোকগুলির চেহারাও ঠিকমতো দেখতে পাই না। আমি একটা
মানে একটা সিডান কার আমি দেখেছিলাম রাস্তার পাশে। দুজন লোক মানে হুট করে আমাকে জাবড়ায় ধরেই আর কি একদম গাড়ির সিটের পিছনের ইয়াতে মানে ছুঁড়ে মারলো, এবং সাথে সাথে একজন আমার সাথে উঠে গেলো এবং সাথে আরেকজন অন্য পাশের দরজা খুলে ভিতরে ঢুকলো, এবং আমার মুখে মানে মানে মাথায় একটা এবং আমার পিঠে দুটা পিস্তল চেপে ধরলো, এবং সামনের সিটের থেকে একজন একটা আপনার ওই যে মুখ যে আটকে দেয় আর কি, যেটাকে বলে যে বালিশের কভারের মতো আমরা যেটাকে জমটুপি। জমটুপি, হ্যাঁ জমটুপি পরিয়ে দিল, এবং আমার মাথায়, ঘাড়ে এবং পিঠের মেরুদণ্ডের উপরে আমার আমার ধারণা আর কি আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করতে থাকলো, এবং আমার মুখের মধ্যে সম্ভবত কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আমি কথা বলতে পারছিলাম না। তো তারপরে আমার তো আর কথা বলার কোনো সুযোগ নেই, আমাকে কোনো কথাও বলতে দিচ্ছে না, আমি জানি না যে আমাকে কারা মানে কীভাবে কোথায় নিয়ে যাচ্ছে। গাড়ি স্টার্ট করে দিল, গাড়ি 15-20 মিনিট গাড়ি চললো ঢাকা শহরের বিভিন্ন রাস্তায়, আমি যেটা ফিল করলাম। এটা তো সন্ধ্যার পরে পরেই ছিল। এটা সন্ধ্যার পর পরে, এটা রাত্র 9:30 বাজে, হয়তো 9:30টার পরে আর কি। এবং ইন দি মিন টাইম আমার হাত পিছমরা করে বেঁধে দিল, রশি দিয়ে না, হ্যান্ডকাপ দিয়ে। রশি, হ্যান্ডকাপ না, রশি সম্ভবত। এইভাবে আমি তো আর কথা বলতে পারছি না আমার, এবং আমি একটু নাড়াচড়া যখনই করতে যাই আমার পিঠের উপরে প্রচণ্ড রকম, মেরুদণ্ডের উপরে বিশেষ করে এই যে জাস্ট ঘাড়ের একটু নিচেই মেরুদণ্ডের উপরে ওরা পিস্তলের বাট দিয়ে আঘাত করে, হ্যাঁ, এবং একটা পিস্তল কিন্তু কন্টিনিউ আমার মানে বুকে ঠেকানো হয়েছে। এরপরে ওরা একটা জায়গায় গাড়ি থামালো, আমি দেখলাম যে মানে গাড়ির মধ্যে কি ওরা তখন কথা বলছিল? ওরা ওদের ওয়াকি টকির কথা আমি শুনতে পাচ্ছিলাম, ওরা নিজেরা তার মানে একটি আইন শৃঙ্খলা বাহিনী বোঝা যাচ্ছে। মেবি। তারপরে আমাকে একটা জায়গায় গাড়ি থামলো, এবং গাড়ি থেকে নামানোর আগে আমার পা আবার বেঁধে ফেললো, ওরা আমাকে চ্যাংদোলা করে একটা জায়গায় নিয়ে গেলো, পায়ের বাঁধনটা খুলে আমার প্যান্টটা খুললো, আমার পা আবার বেঁধে দিল, বেঁধে উপরে কোনো একটা কিছুর সাথে। এটা এই কোনো ভবনের নিচতলা না কয়তলা আমি অনুমান করতে হইতে পারি, পারছিলেন? আমি নিচতলা হবে, এটা ভবনের দোতলা হলে তো সিঁড়ি যে সিঁড়ি মারিয়ে উঠতে হয়। সিঁড়ি মারিয়ে ওঠার প্রয়োজন হয়নি। এরপরে তারা আমার পা বেঁধে, হাত তো বাঁধাই আছে আগে, চোখ বাঁধা মানে টুপি পরানো, এবং আমি মানে কোনো কথা প্রশ্ন করতে গেলেই তারা হয় আমার পিঠে, বুকে এবং শরীরে যেখানে খুশি আঘাত করছে। এর মধ্যে কি তারা কোনো কথা বলছিল? এর মধ্যে তারা আমার সাথে কোনোই কথা বলেনি, তারা তাদের মতো কথা বলছে। আপনার কাছ থেকে শুনবো, আমরা একটু অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি। অ্যাডভোকেট মোহাম্মদ আলী, এভাবে কি কোনো রাজনৈতিক কর্মী, তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, এভাবে তুলে নেওয়ার এখতিয়ার আইন শৃঙ্খলা বাহিনীকে সংবিধান বা আইন দিয়েছে কিনা? এটা সম্পূর্ণ একটা অন্যায়, একটা জুলুম, একটা বর্বরচিত ঘটনা। আইন কখনোই মানুষকে এইভাবে শাস্তি দেওয়ার কোনো বিধান রাখে নাই। আইনে সুস্পষ্টভাবে আছে, এবং আমাদের সংবিধানে এবং আমাদের যে বাংলাদেশ দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধি, কাউকে কোনো অপরাধে যন্ত্রণাদায়ক কোনো শাস্তি দেওয়া যাবে না। এই যেভাবে তুলে নিয়ে গেল, এটা তো সম্পূর্ণ বেআইনি। একটা মানুষকে গ্রেপ্তার করতে হলে আইনের নির্দিষ্ট বিধান আছে, তাদের পরিচয় দিতে হবে এবং তাকে বলতে হবে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, এই জন্য আপনাকে আমাদের সাথে যেতে হবে বা আমরা নিয়ে যাচ্ছি। এরপরে তাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে তার আত্মীয় স্বজনকে জানাবে যে আমরা অমুককে এই কারণে গ্রেপ্তার করে নিয়ে আসছি, এবং এই জানানোর বিষয়টা কিন্তু 24 ঘন্টার ভিতরে জানাইতে হবে যে আমরা তাকে নিয়ে আসছি এই অপরাধে, আপনারা দেরকে আমরা অবহিত করলাম। এইটা হলো গ্রেপ্তারের প্রসিডিউর। কিন্তু এই যেভাবে হাত পা বেঁধে, পিস্তল ঠেকিয়ে, মাথায় জমটুপি লাগিয়ে যেভাবে করা হয়েছে, এটা কোনো সভ্য দেশের হতে পারে না। আর আমাদের দেশের এই আইনে তো সেটা নাই, কখনোই নাই। যারা এই কাজটা করেছেন তারা ফৌজদারি অপরাধ করেছেন, এবং এই জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা যায়, এবং আমি বলবো তাদেরকে বিচারের মুখোমুখি করা উচিত। না, সাইদ ইকবাল মাহমুদ টিটু বলছিলেন 2010 সালের ঘটনা। তখনও কি আসলে এই মানে ওই সময়কার সরকারের পরিকল্পনাই ছিল যে এভাবে মানুষের মধ্যে এক ধরনের ভয়, ভীতি বা আইনকে তোয়াক্কা করে মানুষকে জিম্মি করে ফেলবার যে পরিকল্পনা ওই সময় ছিল কিনা? হ্যাঁ, সেটা আমরা কিন্তু ফেসিবাদের এই আওয়ামী সরকার 2009 সালে গঠন করার পর থেকেই কিন্তু আমরা সেটা লক্ষ্য করছি, যে তারা হলো মানুষকে জিম্মি করে তাদের ক্ষমতাটাকে একটা অনির্দিষ্টকাল পর্যন্ত দীর্ঘায়িত করার একটা পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু শুরুর থেকেই এগিয়ে যাচ্ছিল। এবং শুরু থেকে আমাদের ভাগ্য ভালো, আল্লাহর রহমত, যে সাইদ ইকবাল মাহমুদ টিটুর মতো একজন মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাকে যে নির্যাতন করেছে তাকে আমরা ফেরত পেয়েছি। কিন্তু এরকম অনেক সাইদ ইকবাল টিটুকে কিন্তু আমরা ফেরত পাই নাই। যেমন আমরা চৌধুরী আলমকে ফেরত পাই নাই, আমরা ইলিয়াস আলীকে ফেরত পাই নাই। এরকম হাজার হাজার মায়ের কান্না নামক যে সংগঠনটা করা হয়েছে, সেখানে গেলে দেখা যায়
যে কত মায়ের বুক খালি হয়েছে, তাদের সন্তান, তাদের ভাই, বাবা, তাদেরকে যে নিয়ে যাওয়া হয়েছে, আজ পর্যন্ত তাদের কোনো সন্ধানই পাওয়া গেল না। কিন্তু আমরা আল্লাহর কাছে শুকরিয়া যে টিটুকে পেয়েছি। এবং আমি বলবো যে এই ধরনের ঘটনাগুলো যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ আমরা চাই না বাংলাদেশে আর কখনোই ফেসিবাদ চলে আসুক, আমরা চাই নাই বাংলাদেশে আর কখনো স্বৈরাচারী শাসন আসুক। আমরা আইনের চাই শাসন প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, আদালত হবে ন্যায় বিচারের স্থান, যেখান থেকে মানুষ ন্যায় বিচার পাবে। জি আলী ভাই, আপনার কাছ থেকে শুনবো, সাইদ ইকবাল মাহমুদ টিটু আপনাকে ঝুলিয়ে দেওয়া হলো, সেটি আপনাকে রাত 9:30 বা 10টার দিকে নিয়ে যাওয়া হয়েছে, সেটি কটা নাগাদ আপনি কি বুঝতে পারছিলেন যে কতটুকু সময় তারা নিয়েছিল এই ঝুলানো পর্যন্ত? এই ঝুলানো পর্যন্ত হয়তো আধা ঘন্টা সময় নিয়েছিল। আচ্ছা আচ্ছা, আধা ঘন্টা সময় নিয়েছিল। এর মধ্যে আপনি কোনো কথা বলতে পারেন? এর মধ্যে আমি কোনো কথা জি। বলতে পারিনি। আমাকে যখন ঝুলানো হচ্ছে তখন আমি প্রশ্ন করলাম যে আমাকে কেন ধরে নিয়ে আসা হলো, হুম 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 বা আপনারা কারা? হুম ওরা তখন ওই যে অকথ্য একটা কমন গালি তো থাকেই, চুপ, কোনো কথা বলবি না। হ্যাঁ, তারপরে আমি যেটা ফিল করলাম যে আমার ঘাড়ের দিকটা একটা টেবিলের উপরে জাস্ট সাপোর্টিং হিসাবে রাখা হয়েছে, আর উপরের অংশটা ঝুলিয়ে দেওয়া হয়েছে, মানে পা উপরের পা দিক দিয়ে উপরের দিকে, হ্যাঁ, আর মাথা নিচের মাথা দিকে। নিচের দিকে। এরপরে তারা দুই ধরনের লাঠি ব্যবহার করেছে আমার ধারণা। একটা একটু নরম, পরে আমি যেটা জেনেছি ওটা হচ্ছে আপনার এক ধরনের রাবারের পাইপের মধ্যে ওরা এক ধরনের জেল ঢুকিয়ে দেয়, তারপর ওটা দিয়ে মারা হয়। ওটা দিয়ে মারলে নাকি ওই যে মাংসপেশিগুলি থেতলে যায় এটা, এবং মাংসপেশিগুলি আর আগের মতো স্বাভাবিক জায়গায় আসে না। আরেকটা হচ্ছে শক্ত রোলার মতো একটা, যদিও আমার চোখ বন্ধ, আমি আসলে নিশ্চিত না যে ওইটা কাঠটা কি কাঠ, ব্যাট না মানে কাঠের রোল। এরপরে শুরু হলো আপনার পায়ের তালু থেকে, পা তো উপরের পা দিকে। তো উপরের দিকে, পায়ের তালুতে আপনার ওদের সর্বশক্তি দিয়ে ওরা পায়ের তালুতে আঘাত করতেছিল, দুই পায়ে। এরপরে একজন ওই যে একজন মারার পায়ের তালুতে মারা অব্যাহত রাখলো, আরেকজন হচ্ছে যে নরম রাবারের প্লাস্টিকের পাইপের মতো যেটা, ওটা দিয়ে পায়ের তালু থেকে নিচের দিকে একদম কোমর পর্যন্ত আপনার তার সর্বশক্তি দিয়ে মানে আঘাত করা শুরু করলো। এর মধ্যে আমি মানে ওটার ভিতরে তো জেল ছিল, এর মধ্যে কয়েকটা ফেটেও গেছে। এক পর্যায়ে বললো, তুই রাজনীতি করতে চাস কেন? মানে এই গালাগালিগুলো অব্যাহত এই গালিগালাজগুলি অব্যাহত আছে। এইভাবে তারা আপনার এর মাঝে আবার মাথায়, মানে এটা হচ্ছে আপনি জাস্ট ওই যে বাচ্চারা ওই পশু পাখি নিয়ে অনেক সময় খেলে, আঘাত করে না, সেইভাবে কারো ইচ্ছা হলো আপনার ধরেন বুকের উপর একটা বুট পরা মনে হলো আর কি, শক্ত কিছু দিয়ে আঘাত করতেছে বুকের উপরে। এক পর্যায়ে আপনার প্রচণ্ড নির্যাতনের পরে আপনার এই শরীরে আর ব্যথা বেদনার অনুভূতিটাও থাকে না। তখন আপনার কিছু কিছু জায়গায়, যেমন আপনার হাঁটুতে, হ্যাঁ, হাঁটুতে যখন আঘাত করে, এটার যে প্রচণ্ড ব্যথা, এটা আসলে যারা ওইভাবে আহত না হয়েছে বা ওইভাবে যাদেরকে মারা হয় নাই, তারা এটা আসলে বুঝতে পারবে না যে আসলে এই মানে কি প্রচণ্ড রকম ব্যথা হয় হাঁটুতে। তারপরে আপনার পায়ের তালুতে, এবং পায়ের আপনার আঙ্গুলের সামনে যখন, আঙ্গুলের মাথায় যখন আপনার আঘাতটা লাগে, তো একটা পর্যায়ে কিন্তু এই আঘাতের অনুভূতিগুলিও আর থাকে না। এইভাবে কয় ঘন্টা চললো? এইভাবে আপনার একদম ফজরের আজানের হয়তো আধা ঘন্টা আগে পর্যন্ত চললো। হ্যাঁ, এক পর্যায়ে ওরা এর মধ্যে আমাকে বলতেছিল যে কি ক্রস ফায়ার দেওয়া হবে কিনা, মানে এটা নিয়ে ওদের মধ্যে আলোচনা। মানে আপনি শুনছিলেন? আমি শুনছিলাম। মানে এইভাবে ফজরের আজান পর্যন্ত, ফজরের আজানের একেবারে রেডিক্যাল মাইর। হ্যাঁ, রেডিক্যাল মাইর, এর কোনো মানে বিরামহীন। এর মধ্যে ওদের উপর থেকে ডিসিশনের জন্য এরা অপেক্ষা করছে। আমাকে আবার মাঝে মাঝে বলতেছে, হ্যাঁ কালেমা পড়ো। মার্চে বলছে যে কালেমা পড়ো, হয়তো আজকে এটাই তোমার শেষ দিন। তো এক পর্যায়ে আপনার আজানের আধা ঘন্টা আগে ওদের মনে হয়, আপনি তাদেরকে কিছু বলার চেষ্টা আমি তাদেরকে কিনা? মানুষের সাথে মানুষ, তারা তো আপনার কোনো, আপনি কথা বলতে গেলে ওরা আপনাকে গালিগালাজ করবে, মারবে। আপনি যদি কিছু বলতে যান, আপনার শরীরের, ওরা তো জানে, এরা তো ট্রেন্ড আই থিঙ্ক, ঠিক আছে, তারা জানেন যে আপনার কোন জায়গায় শরীরে আঘাত করলে আপনি সবচেয়ে বেশি ব্যথা পাবেন। আর আপনার ততক্ষণে আপনার পায়ের তালু থেকে কোমর পর্যন্ত, মানে এই যে শরীরের মানে যা আছে এখানে কোথাও থেতলে দিয়েছে, একদম টোটালটাই থেতলে দেওয়া হয়েছে। নামাজ পড়তে গেলেই আমার এই যে দুই হাঁটুর এই দুই হাড়ে শক্ত স্পর্শ পাইলে মনে হয় যে আমার সেই ওই সময় যেভাবে আঘাত করা হয়েছে, সেই আঘাতটার কথা আমার বারবার মনে পড়ে আর কি। মানে ব্যথা অনুভূত হয়? প্রচণ্ড ব্যথা অনুভূত হয়, বিশেষ করে এই দুই জায়গায়। আচ্ছা আচ্ছা। তো এরপরে ওদের মধ্য থেকে হয়তো কোনো সিদ্ধান্ত আসছে আমার ব্যাপারে, আমাকে এরপরে মানে নামায় নেওয়া হলো। মানে এটা ফজরের আজানে আধা ঘন্টা আগে হবে নামিয়েছে।
তো তারপরে আবার তার ওই যে আমাকে চ্যাংদোলা করে ওই যে ওদের গাড়িতে নিয়ে গেল। আচ্ছা, এর মধ্যে কাপড় খুলে রাখা হ্যাঁ, হয়েছিল? কাপড় খুলে রাখা হয়েছিল। আবার আপনাকে যখন এখান থেকে নামানো হয়, যখন ওদের ডিসিশন আসলো যে না আমাকে ওরা ক্রস ফায়ার করবে না, তখন আবার ওই যে ঝুলানো নামানোর পরে মানে পায়ের উপর থেকে নামানোর পরে আমার কাপড় প্যান্ট পরতে দেওয়া হয়েছে আর কি। মানে আপনি কি চোখ বাঁধা অবস্থায় প্যান্ট পরতে পেরেছিলেন? ওরাই, আপনার তো কিছু করার নেই, আপনার তো হাতও বাঁধা, ওটা তো আচ্ছা। ওরাই খুলছে, ওরা পরাচ্ছে, ওরা এর মধ্যে অকথ্য ভাষায় বিভিন্ন ধরনের কথাও বলছে, ওরা সবই তো ওরা, এখানে তো আপনি কিছু না। আচ্ছা আচ্ছা। আমি জাস্ট এ গিনিপিগ। ওরা এক্সপেরিমেন্ট করছে কেমন লাগে মারতে, হ্যাঁ, আবার এটা নিয়ে মজা করছে, হাসছে। এবং আমার কাছে আপনি মানে এর মধ্যে কয়েকজন লোক যারা খুব উচ্চ স্বরে কথা বলছিল, তারা বাংলাদেশের একটা বিশেষ অঞ্চলের বাসিন্দা, তাদের ভাষা তো আমরা জানি। কোন ভাষায় তারা I think কথা বলছিল? তারা গোপালগঞ্জ এই অঞ্চলের লোক। তারপরে আবার গাড়িতে করে নিয়ে গেল এক জায়গায়। এটা আবার ওই অল্প- মাইক্রোতে উঠানো না, হলো? মাইক্রো না, এটা আমার সম্ভব ওই আগের যে গাড়িটা, এটা সেডান গাড়ি আর কি। তো তারপরে আবার ওইভাবে তুললো, একজন আমার মাথার দিকে, একজন আমার পায়ের দিকে, সামনের সিটে দুজন, একজন ড্রাইভ করছে, একজন সামনে দাঁড়ানো আছে। কিন্তু ওই আবার ওই যে গাড়িতে ওঠানোর পরে আবারও পিস্তল। আমি প্রচণ্ড আহত মানুষের তো আর পিস্তল থাকে মানে এর মধ্যে কি আপনি পানি খেতে বা না, পানি তো খাওয়া টয়লেট যায় না। এরকম না, কোনো না, কিছু? পানি তো পানি খাইতে চাইলে তো পানি দিচ্ছে না। আপনি চেয়েছিলেন? না, আমি চেয়েছি, তারা কি বলেছে? এটা পানি দেওয়া যাবে না। আচ্ছা কারণ আচ্ছা। এটা ওদের, আপনি তো জানেনই যে নির্যাতন যখন প্রচণ্ড নির্যাতন, ওই অবস্থায় আপনাকে পানি খেতে দিলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে। আচ্ছা আচ্ছা, ওরা পানি খেতে দেয়? পানি খেতে দিল না। তো পরে আমাকে আবার গাড়িতে তুললো, 5-10 মিনিট গাড়ি চললো আমার যেটা মনে হলো, আবার একটু কম হইতে পারে। আবার গাড়ি থামলো, এরপরে আমাকে আবার ওই আগের মতো চোখ বাঁধা চোখ তখন? বাঁধা অবস্থায় যে ট্রায়াঙ্গেলার করে একটা জায়গায় একটা সোফা, আমার যেটা মানে পরে দেখলাম আর কি, যে নিয়ে ওইভাবে ফালাই দিল আর কি, ফালাই দিয়ে ওরা চলে গেল। এরপরে আরেকজন লোক এসে আমার মানে চোখটা খুললো আর কি। তো তখন আমি দেখলাম যে আমি টিকাটুলি যে র্যাব 3 অফিসের একটা রুমে একজন র্যাবের কর্মকর্তা, উনি ওনার দাড়িও ছিল, হ্যাঁ, উনি বললো যে ভাই আপনাকে এরকম কেন করলো? তো আমি বললাম আমাকে একটু পানি খাওয়ানো যায় কি না, প্লিজ আমাকে একটু পানি দেন। বললো যে ভাই পানি আপনাকে দিব আমি, কিন্তু এখনই না, একটু অপেক্ষা করেন, ঠিক আছে? বললো এখন পানি দিলে আপনার সমস্যা হবে। তো এরপরে উনি আমার ওই চোখ খুললো আর কি, হ্যাঁ, চোখ তো তারপরে ওই যে পায়ের ইয়াটাও খুললো। মানে আমি ওনার চেহারা দেখলাম যে না, মানে উনি খুব মানে এই বিষয়, মানে আমার যে অবস্থা এটা ওনাকে আহত করেছে মানসিকভাবে। জি, আপনার কাছ থেকে শুনবো আবারও। অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি। মোহাম্মদ আলী ভাই, আপনি শুনলেন যে তাকে পা উপরের দিক দিয়ে ঝুলিয়ে এবং বিবস্ত্র করে রাতভর পেটানো হলো। এটিকে আসলে আপনি কি বলবেন? এতটা ভয়ঙ্কর, এতটা নিষ্ঠুর, এটার কি বিশেষণ দিব আমি বুঝি না। তবে এই যে নির্যাতনটা করেছে সাইদ ইকবাল মাহমুদ টিটু, যে কথাটা বললেন, এইখানে কিন্তু তাদের এই ফেসিজমের সময় বা স্বৈরাচারী শেখ হাসিনার সময় 2টা ইন্টারোগেশন সেল ছিল। এটা আইনে পারমিট করে না, কিন্তু এটা আমরা যখন মামলা পরিচালনা করেছি তখনও দেখেছি কিছু কিছু ফরওয়ার্ডিংয়ের ভিতরেও তারা লিখেছে, এবং যারা এখানে গিয়ে নির্যাতিত হয়ে এসেছে সে সমস্ত ব্যক্তিদের কাছেও শুনেছি। একটা ছিল TFI, আরেকটা ছিল জেআইসি হলো জয়েন্ট ইন্টারোগেশন সেল, এবং এগুলা অত্যাধুনিক নির্যাতনের ইকুইপমেন্ট দ্বারা সজ্জিত। টিটু যেটা বললো সেটা তো হলো তাকে এক ধরনের নির্যাতন, সে তো অনেক রকম ইকুইপমেন্ট আছে, যন্ত্রপাতি আছে যেগুলোতে নির্যাতন করে। কি কি যন্ত্রপাতির যেমন কথা আমার আপনি কাছে এ পর্যন্ত যারা এটা জানতে ফেস পেরেছেন? করেছে তারা বলেছে যে একটা চেয়ার আছে, সেটা এত জোরে ঘূর্ণয়মান হয় যে সে ঘূর্ণয়মান শেষে যখন বন্ধ করে দেয় তখন তার নাকি মনে হয় যে তার সমস্ত পেটের যে নাড়ি ভুঁড়ি অঙ্গ প্রত্যঙ্গ শরীরের ভিতরে আছে সব নাকি বেরোয় আসতে চায়। এইটা একটা আমাকে তারা বলেছে। এরকম আরেকটা চেয়ার আছে, সেটা মানে পুরা গরম হয়ে যাবে, এরকম নির্যাতন। এরকম অনেক ধরনের নির্যাতনের ইয়ে আছে। তো আমি যেটা মনে করি যে এই যেটা ওই যে পা উপরে রেখে টেবিলের ভিতরে শরীরের কিছু অংশ রেখেছিল টিটুর, এটা কিন্তু ওই একটা ইকুইপমেন্টের একটা অংশ। তো আমার ধারণা হয় তাকে TFI সেলে নিয়ে যাওয়া হয়েছিল অথবা জেআইসিতে নেওয়া হয়েছিল, যেখানে এই যারা নির্যাতন করেন তারা প্রশিক্ষিত। কোন কোন ডিপার্টমেন্টের সদস্যরা হ্যাঁ ছিল আপনি জানতে পেরেছেন? হ্যাঁ, আমরা তো এটা জানতে পারছি, মানে এটা সত্য। এখানে
পুলিশ ডিপার্টমেন্টের লোক থাকতো, র্যাব থাকতো, ডিজিএফআই থাকতো, এনএসআর লোকও থাকতো, হ্যাঁ, আরও যদি কোনো তাদের আন্ডারগ্রাউন্ডে কোনো বিশেষ বাহিনী থাকে তারা থাকতো। আচ্ছা, তারা থেকে ক্রমান্বয়ে তাদেরকে এইভাবে নির্যাতন করতো। অর্থাৎ একটা মানুষকে নির্যাতন করার জন্য জেআইসি এই যে সেলগুলো, এগুলো কি আইনসম্মত সেল? এটা কখনোই আইনসম্মত নয়। এর বৈধতা আছে কি না, এর কোনো বৈধতা নেই। কারণ একটা মামলায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার পরে, ইতিপূর্বে আমি যে কথাটা বললাম, তাকে গিয়ে যারা গ্রেপ্তার করবেন তারা তাদের পরিচয় দিবেন। দ্বিতীয়ত, তাকে কি কারণে গ্রেপ্তার হয়েছে সেটা বলবেন। এরপরে যেহেতু গ্রেপ্তার করার ক্ষমতা যাদের আছে, একসময় শুধু পুলিশের ছিল, এখন র্যাবকেও ক্ষমতা দেওয়া হয়েছে, এখন ডিবিকেও ক্ষমতা দেওয়া হয়েছে, এখন অন্যান্য দু একটা বাহিনীকেও গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে। তারা তাদের পরিচয় দিবেন, গ্রেপ্তারের কারণ বলবেন এবং তাদের নির্দিষ্ট স্টেশনে নিয়ে যাবেন। এইখানে আরেকটি প্রশ্ন আসলে উঠেই, সেটি হচ্ছে টিএফআই এবং জেআইসি, এই যে দুটি সেল, এই দুটি সেলের বৈধতা নিয়ে আপনারা কখনো প্রশ্ন তুলেছেন? হ্যাঁ, এটা আমরা বহুবার প্রশ্ন তুলেছি এবং হাইকোর্টে একটা ব্লাস্টের একটা বিখ্যাত মামলা আছে, যে মামলায় বলা হয়েছে যে কিভাবে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে, কিভাবে তাকে ইন্টারোগেশন করা হবে, সমস্ত কথা সেখানে বলে দেওয়া হয়েছে। এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে যিনি গ্রেপ্তার করবেন তিনি ব্যতীত বা তার সংস্থা ব্যতীত অন্য কোনো সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না, এবং জিজ্ঞাসাবাদ করতে হবে তাকে, সেখানে গাইডলাইন দেওয়া হয়েছে। বলা হয়েছে যে একটা স্বচ্ছ কাচের ঘরের ভিতরে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বাহিরে তার আত্মীয় স্বজন থাকবে। এই হলো জিজ্ঞাসাবাদের জন্য সেখানে গাইডলাইনে দেওয়া হয়েছে। তো সেই আইনের তো কোনো তোয়াক্কা করে নাই, বরঞ্চ নতুন নতুন যন্ত্রপাতি এনে যে টিএফআই এবং জেআইসি, এই ইন্টারোগেশন সেল দুটাকে তারা আরও ভয়ঙ্কর করে তুলেছে, আরও নির্যাতনের কারখানা তৈরি করেছে। অর্থাৎ আপনি একটা বস্তু যেরকম ইন্ডাস্ট্রির মধ্যে দেন, একটা বর্জ্য ধরেন একটা জিনিস ইন্ডাস্ট্রিতে গেল, সে একটা ইন্ডাস্ট্রির ভিতর থেকে একটা কিছু তৈরি হয়ে আসলো, এটাও জাস্ট একটা নির্যাতনের ইন্ডাস্ট্রি, যেখানে একটা মানুষকে দিয়ে দেওয়া হবে সুস্থ, সে বেরোয় আসবে অসুস্থ, মৃত অথবা জীবিত বেরোয় আসবে, কিন্তু আসবে অসুস্থ, এবং সারা জীবন সেই পঙ্গুত্ব বরণ করবে, অথবা তার যে নির্যাতনের যে যন্ত্রণা সেটা বহন করবে। যেমন টিটু বললেন, এই যে নামাজ পড়ার সময় এখনো হাঁটুতে ব্যথা পায়। এবং শুধু তাই নয়, তারা কিন্তু আমাদেরকে অনেকে বলেছে অমাবস্যা এবং পূর্ণিমার সময়, বিশেষ করে অমাবস্যার সময়, এই সমস্ত টিএফআই এবং জেআইসি সেলে যারা নির্যাতিত হয়েছে, তারা এখন প্রতি মাসে একবার করে অমাবস্যা এবং পূর্ণিমার সময় 2 বার করে তারা এই নির্যাতন ভোগ করেন, এবং তাদের শরীরে এই নির্যাতনের কষ্টগুলো বেড়ে যায়। সাইদ ইকবাল মাহমুদ টিটু ভাই, আপনাকে সোফায় ফেলে রাখা হলো, আপনি পানি চাইলেন, পানি আপনাকে দেওয়া হলো না, এরপরে ওই ভদ্রলোক আপনার সাথে কি করলো? আপনি র্যাবে? ওই ভদ্রলোক কিছুক্ষণ পরে আমার জন্য একটা কাপে করে কিছু পানি নিয়ে আসলো আর কি। বললো যে আপনাকে, তো আমি বললাম ভাই বেশি পানি দেন। বললো যে না, বেশি পানি দিলে আপনার সমস্যা হবে, আপনি অল্প অল্প করে খান, আমি প্রয়োজন আপনাকে আবার দিব। তো আমি পানি খেলাম, আমার তো প্রচণ্ড ব্যথা, কোমর থেকে নিচের দিকে আমার পায়া ফুলে এরকম হয়ে গেছে আর কি, পায়ের এক একটা আঙ্গুল, মাথা রক্ত জমে গেছে, কালো হয়ে গেছে আঙ্গুলগুলির মাথা। এর মধ্যেই মানে আপনি জানেন তো ঢাকায় কোথাও একটু আগে আজান দেয়, এরকম একটা আজানের আমি শব্দ পেলাম, ঠিক আছে। তো এরপরে উনি আবার আমার জন্য আরেক কাপ পানি নিয়ে আসছে, ছোট্ট কাপ। এর মধ্যে ওদের একটা টিম আসলো, টিম এসে আমাকে আবার আবার আমাকে ওদের ওই যে পিক আপ থাকে, যে পিক আপের পিছনে তো 2টা বেঞ্চের মতো থাকে, মাঝখানে শোয়াই দিল, মাঝখানে না, একটা বেঞ্চে শোয়াইছে। ওরাও লোকও বেশি ছিল, আমি তো প্রচণ্ড আহত, আমার তো আর ওখানে মানে পালানোর কোনো সুযোগ তো আর নাই, আপনার তো শরীরের ছেতলে দিয়েছে আপনি তো মানে। তো এরভাবে একজন আমার পায়ের দিকে বসলো, খুব মানে রস করে আর কি, এইভাবে মারলো, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা, হ্যাঁ ভাই কী করছেন আপনি। এটাও এক ধরনের আমার কাছে, জানি না ওরা হয়তো সহমর্মিতার কারণেও বলতে পারে, তা আমার কাছে খুব নির্মম উপহাস মনে হয়েছে আর কি। তো এর মধ্যে আজান শোনা গেল আর কি, ঢাকা শহরে একযোগে আজান। ওরা আমাকে ওখান থেকে আপনার সামনে, যে আমাদের আউটার স্টেডিয়ামটা আছে না, আউটার স্টেডিয়ামের এখানে আনলো, আমি তো ওইভাবে শুয়ে রয়েছি আর কি। পরে ওরা একটা সিএনজি অটোরিকশা দাঁড়া করালো, মানে ওরা ওই যে নাটকটা করবে আর কি, যে আমার সাথে এই পাওয়া গেছে। ওইখানে আমি শোয়া অবস্থা, ওরা অনেকক্ষণ পরে কিছুক্ষণ পরে আর কি 2-3 মিনিট পরে একটা সিএনজি আসলো, সিএনজি এলাকায় দাঁড় করালো। দাঁড় করানোর পরে
সিএনজি ড্রাইভার তো ভয় পেয়ে গেছে, র্যাব দাঁড় করেছে তখন আপনার আজানের সময়। তো ওরা আমাকে আবার কিন্তু এই মানে সিএনজিতে তোলার জন্য চেষ্টা করলো আর কি। তো পরে ওদের মধ্যে থেকে যে একজন বললো যে দূর, কষ্ট করার দরকার কি, বেচারা এমনিই ব্যথার মধ্যে আছে, তার আর নাড়াচাড়া করার দরকার নেই, তোমাদের যেটা করার তোমরা করো। হ্যাঁ, তো যে গাড়ির মানে পিক আপটা দাঁড়ানোর পাশে সিএনজিটা দাঁড় করানোর পরে ওই যে ওরা ওটার মধ্যে ওই আপনার ইয়া রাখলো, মাদক দ্রব্য রাখলো, অস্ত্র রাখলো, গুলি রাখলো, কতগুলো? 10টা টুটু গুলি রাখলো, একটা কার্টুনের মতো, একটা ফেন্সিডিলের কার্টুনের মতো এখানে রাখলো। তো পরে ড্রাইভারে বললো যে এই উনি তোর গাড়িতে ছিল, ঠিক আছে, ওনাকে আমরা চেক করে ধরছি। হ্যাঁ, আর এর মধ্যে ওই যে আউটার স্টেডিয়ামের বাইরে আপনি দেখবেন, স্টেডিয়ামের বাইরে কিছু লোক যে ছিন্নমূল মানুষ ঘুমায় রাত্রে, ওদের কয়েকজনের ডাকা নিয়ে আসলো। ডাকা নিয়ে আসে ওদেরকে, আমি তো তখন পিক আপ অলরেডি, ঠিক আছে, ওদেরকে বলতেছে যে এই যে এই লোকরে এই ইয়াতে সিএনজিতে ছিল, এই জিনিসের কাছে পাওয়া গেছে, তোরা দেখছস, ঠিক আছে। তখন ওরা কি বলো, জি স্যার আমরা দেখছি। হ্যাঁ, আমি তো ওইখানে শো আর কি, আমি তো পিক আপের মধ্যেই। তো পরে ওরা ওই যে যা করার আর কি, ওই সিএনজি ড্রাইভারের নাম ঠিকানা, সিএনজি নাম্বার, তারপরে ওই যে ওইখানে যে লোকগুলি শোয়া ছিল এর মধ্যে 3জন ওদের সাক্ষী লাগে, ওই 3জনের আবার নাম ঠিকানা নিল। নিয়ে পরে ওরা ওদের এই ফর্মালিটিটা শেষ করে আবার আমাকে ওইখানে নিয়ে গেলো আর কি, র্যাব 3-তে, টিকাটুলি নিয়ে আমাকে ওদের একটা রুমে রাখলো। আমি ওই রুমটার পাশের রুমে, ওই যে আপনার গারদের মতো তো লোহার ইয়াস, ওই যে ভাই যেটা বলছে যে চেয়ার, হ্যাঁ, আমি পাশের রুমে দেখলাম যে ওদের ওই রকম চেয়ার আছে, দুইটা চেয়ার আছে। একটা চেয়ারে এই যে কারেন্টের শক দেয়, ওইটার মধ্যে আবার বিভিন্ন ধরনের তার জড়ানো। ওইখানে আমাকে ওইভাবে ফালায় রাখছে। এর মধ্যে একজন আইসা খুব দয়া হলো, আবার একটা কম্বল বিছাইলো, কম্বল বিছাই আবার আমাকে নিয়ে ওটার উপরে রাখলো। আরও ওই যে ওদের ধরা আসামি ছিল, এর মধ্যে 2টা কম বয়সী ছেলে, হয়তো 18-19 বছর বয়সী ছেলে হবে, ওদেরকে আবার এখানে নিয়ে আসলো। নিয়ে এসে ওদেরকে বললো যে ওনার মেসেজ করো। আমার তো মানে স্পর্শ করলেই প্রচণ্ড ব্যথা, মেসেজ কর। কি দিয়ে? খালি হাতেই? খালি হাতে, ওই যে ইয়ে আছে আপনার মুভ, ঠিক আছে, মুভে অয়েনমেন্টের মতো আর কি, যে মানে পায়ের তালু মুভ ইয়ে করে, মুভ মেখা মেসেজ করতে থাকে। আমার তো প্রচণ্ড ব্যথা। তো ওদের মধ্যে একজন বলতেছে যে আপনি ব্যথাটা একটু সহ্য করেন, না হলে আপনার সমস্যা হবে, এটাকে এখনই যদি আপনার পায়ে মানে মেসেজটা না করা হয় পার্মানেন্ট প্রবলেম হতে পারে আর কি। তো যেভাবে ওটা করলো, তারপরে আবার একজন ওই পেইন কিলার নিয়ে আসছে। আমার ধারণা এর মধ্যে ওই যে আমাদের তো হয়তো মানে পরিচিত কেউ পুলিশ অফিসার হিসাবে বা র্যাবের কর্মকর্তা হিসাবে থাকতে পারে, সে মনে হয় শোনার পরে তাদের একটু দয়া হয়েছে, বা সে মনে টেক কেয়ার করতে, তা না হলে এই আচরণটা আমার সাথে এই সময় করার কোনো কারণও নাই, কোনো মানে এটা হয় না সাধারণত। তো পেইন কিলারও দিল একসাথে 3টা। আপনি বললেন আমার আবার পেট খালি, ঠিক আছে। তো বলতেছে কলা আনলো, ঠিক আছে। তো কলা তো আর খাওয়া যায় না, তারপরে বললো যে ভাই যেভাবে হোক কষ্ট করে আপনি এটা খান, পেইন কিলার খাওয়ালো। এরপরে এইভাবে তো প্রচণ্ড যন্ত্রণা নিয়ে আমি আসছি। সম্ভবত সকাল 10টার দিকে আপনার র্যাব 3-এর যে সিইও সাহেব উনি আসছে। উনি আসার, ওনার নাম জানতে পেরেছেন? ওনার নামটা আমার এই মুহূর্তে মনে নেই। তো আমাকে আবার ওনার ওইভাবে ধরে নিয়ে একটা চেয়ারে বসাইলো। উনি র্যাবের যে সিইও সাহেব, উনি, হ্যাঁ আপনি আপনার সম্পর্কে তো আমরা খোঁজখবর নিয়েছি, আপনি খুব মেধাবী ছাত্রনেতা, আপনি তো অনেক বড় নেতা ছিলেন, আপনাকে কেন এমন করলো, মানে এই যে আপনার প্রশংসা করে যখন আপনার এত বিরক্ত লাগে কথাটা শুনতে। এবং বললো আমার চেয়ারম্যানের নাম ধরেও বললো আর কি, তারেক রহমান সাহেবের, বললো যে আপনাকে তো আপনার চেয়ারম্যানও একসময় খুব স্নেহ করে, হ্যাঁ, আপনার এইরকম কেন হলো। তো আমি বললাম যে ভাই আমার এরকম কেন হলো, এই জবাবটা তো আপনি দিবেন, এই জবাবটা তো আমি দিব না। তো বললো যে বিশ্বাস করেন এইটার জন্য আমরা দায়ী না, আমরা এই কাজ করি নাই। আমরা বলতে উনি কাদের? উনি র্যাব কি মিন করছে, আচ্ছা, যে আমরা র্যাব এটা করি না। আমি বললাম ভাই আপনারা করছেন বা অন্যরা করছে সেটা তো বিষয় না, বিষয় হচ্ছে যে আমার ভাগ্যে এরকম একটা নির্যাতন ছিল, আমি এই অবস্থায় এখন আছি, প্লিজ আমাকে ক্ষমা করেন, আমাকে আর কিছু বলবেন না, ঠিক আছে। তবে উনি বললো যে হ্যাঁ কী হলো, মানে একটু খুব ইয়াদা হলো, মানে অনুতপ্ত হওয়া, মানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা, একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা। উনিও ইয়াং ম্যান, বলো যে আপনি একজন ইয়াং মানুষ, আমিও একজন ইয়াং মানুষ, হ্যাঁ, এটা তো একদমই অনাকাঙ্ক্ষিত, আপনারা দেশের জন্য কত কিছু করার সুযোগ সময় আপনাদের সামনে। তো এই কথাগুলি কিন্তু তখন আপনার খুব বিরক্তিকর লাগে, এই জাতীয় কথা শুনতে, যদিও হয়তো উনি ওনার জায়গা থেকে কী পদে বলছে আমি জানি না। পরে আমাকে আবার ওরা ওইখানে নিয়ে আসলো,
এর একটু পরে আবার ওদের তো আরেকটা ফর্মালিটিস থাকে, এটা তো ভাই ছবি আইনজীবী তোলা। হিসাবে জানেই। ওরা আবার ওই যে ছবি তোলে, তো আবার ওই ছবি টবিও তুললো। এরপরে আমাকে একটা আলাদা রুমে নিয়ে কিছুক্ষণ ওই যে রাখলো, মানে খাবার দাবার কী কী খাইলে আমার ভালো লাগবে, কী খাবো, কিছুই খাবো না, আমি কিছুই খাবো না। আমাকে ভাই তোমরা কি জেলে যদি পাঠাইতে চাও পাঠাও, যা করতে চাও করো, আমার সাথে কথা বললো না। চোখ বন্ধ করে আপনি সেমি কনসাসনেস অবস্থায় যখন আপনি থাকতে চান, সেই অবস্থায় আপনাকে কোনো কথা বললে কিন্তু আপনার মেজাজ খারাপ লাগে, বিরক্তটা আরও বেশি লাগে। কারণ আপনার শরীর একটু নাড়াচাড়া করা মানেই তো আপনার শরীরে একটা নতুন জায়গার ব্যথায় মানে আঘাত লাগে আর কি। এরপরে নিজেদের মধ্যে কি আলোচনা করলো, মানে প্রথম বললো যে আপনাকে আমরা কোর্টে নিয়ে যেতে পারি আজকে, একজন এসব বললো, কিন্তু আপনার যে অবস্থা আপনার কিভাবে নিবে, কিন্তু এটা তো পুলিশ নিবে। পরে ওরা পরিকল্পনা করে আপনার 12টার পরে আমাকে আবার ওদের পিক আপে করে আপনার পল্টন থানায় নিয়ে আসলো। পল্টন থানায় নিয়ে আসার পরে পল্টন থানার ওসি সাহেব ইতিমধ্যে তো সকালে তো সবাই জেনে গেছে যে আমাদের দলের যারা ভাইরা ছিল, আর সবাই পল্টন থানায় অনেক ভিড়। পল্টন থানার ওসি সাহেব বললো যে আমি এরকম আসামি আমি রিসিভ করতে পারবো মানে না। আপনার শারীরিক অবস্থা দেখে? শারীরিক অবস্থা দেখে, ঠিক আছে, যে আমি ওনাকে রিসিভ করতে পারবো না, ওনার যে অবস্থা এটা করতে হবে আমাকে, ও আপনাদের উপর থেকে লিখিত আদেশ দিতে হবে। এটা নিয়ে ওদের মধ্যে কিছুক্ষণ কথা হয়েছে। আমি ওসি সাহেবের রুমেই নিয়ে আমার বসাইছি আর কি। পরে ওসি সাহেব এক পর্যায়ে যখন করলো, তখন ওসি সাহেব বললো যে করেন তাইলে আপনারা ওনাকে আগে পুলিশ হসপিটালে নিয়ে যান। পুলিশ হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমাকে ওই যে আরও কিছু ওষুধ টষুধ দিল, এর মধ্যে একটা ইঞ্জেকশনও সম্ভবত দিছিল। তো পরে এর মধ্যে আবার পুলিশ হসপিটাল থেকে নিয়ে আসলো, ওরা আবার কিছু ওষুধ লিখেও দিছে। পরে আবার ওই যে পল্টন থানার নিয়ে আসছে। তো ওসি সাহেবের রুম থেকে উনি বললো যে উনি এখানে তো বসে থাকতে পারবে না, ওনাকে ওই যে যে গারদ আছে ওইখানে কম্বল টম্বল কী কী বিষয় টিষয় দিল, থাকলাম ওইখানে। আমাকে ওই দিন আর কোর্টে হাজির করে নাই আর কি, কারণ ওই দিন কোর্টে হাজির করলে তখনও আপনার দেশে তো ভাইরা ভালো জানে যে দুঃশাসনের শুরু আর কি, নির্যাতন করে বিরোধী দলের নেতাদের মানে স্টিম রোলার চালানো স্টিম শুরু রোলার হয়েছে। চালানো এবং ভীতির যে মানে ব্যবস্থা, মানে মানুষকে সন্ত্রস্ত সবেমাত্র করে শুরু রাখা, হয়েছে। এটা শুরু করেছে সবেমাত্র। আমার কিছুদিন আগেই, আমার ঘটনার কিছুদিন আগে হচ্ছে চৌধুরী আলম গুম হলো আর কি। আমার কিছুদিন পরে হচ্ছে ইলিয়াস ভাই গুম হয়েছে। এরপরে তো আমাকে পরের দিন আর কি, হ্যাঁ, পরের দিন কোর্টে প্রেরণ করা হলো আমাদের। এবং কি মামলা দেওয়া হলো? আমাকে ওই যে অস্ত্র এবং মাদক মামলা দিয়ে যেটাকে দেওয়া হলো। আপনার সাজানো হয় ওই মামলাই দেওয়া হলো। পরে তো আমাকে ওই যেভাবে কোর্টে নিয়ে যাওয়ার পরে ওই যে পুলিশরা ওইভাবে ধরে পর্যন্ত নিয়েছিল, এজলাসে তুললো। এবং এক পর্যায়ে যখন রিমান্ডে আবেদন করলো, তখন ভাইরা আমার অবস্থা জাজ সাহেবের বলার পরে জাজ সাহেব আর রিমান্ড মঞ্জুর করে নাই, বরং উল্টা ওই যে লিখে দিল যে তাকে মানে দ্রুত মানে যে কারাগারে প্রেরণের পরে কারা হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করা হোক। অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাই, কাউকে গ্রেপ্তার করার পরে এভাবে মিথ্যা যে নাটকে যে মামলা সাজানো হলো মাদক এবং গোলাবারুদ দিয়ে, এটি আসলে আইনশৃঙ্খলা বাহিনী পারে কিনা? এবং মামলার সাক্ষী হবার তো সুনির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, যে ঘটনাস্থলের আশপাশের বা প্রত্যক্ষদর্শী যারা স্থায়ী, এরকম এক ধরনের নীতিমালা তো নিশ্চয়ই রয়েছে আপনাদের আইনে, সেটি পারে কিনা? এবং এই যে মামলাটি দাঁড় করানো হয়েছিল, এই মামলাটি আসলে কতটা অন্যায় হয়েছিল, এবং এটি মানবাধিকার এবং বাংলাদেশের যে প্রচলিত আইনের জন্য কত এক ধরনের তো বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন কিনা, আপনার কাছে কি মনে হয়? আমি ব্যক্তিগতভাবে জানি টিটু অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। সে যদি চাইতেন তাহলে সে বিসিএস ক্যাডারে বা অন্য কোনো সরকারি ভালো চাকরিতে যোগদান করতে পারতেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতেন। কিন্তু তিনি চেয়েছেন দেশের জন্য কিছু করতে, দেশের মানুষের জন্য কিছু করতে, এবং সেই স্পৃহা থেকেই কিন্তু ছাত্র রাজনীতিতে তার যাত্রা শুরু, এগিয়ে চলা। এই একটা মেধাবী ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একজন ছাত্র নেতা, তার সাথে যে আচরণটা করা হলো, এইখানে তো মানবিকতার কোনো ছাপ আমরা দেখি না। নির্যাতনের পরবর্তীতে যে গল্পগুলার কথাগুলা বলল সে, এটা তো শুধু পরিহাস। তার সাথে তাকে মারধর করে গুরুতর আহত করে পরে তার সাথে এই যে আচরণগুলো করা হয়েছে একটা পরিহাস। আর একটা কী করা হলো, মিথ্যা মামলা, তাকে জীবনে কলঙ্ক নেপে দেওয়া হলো, অস্ত্র মামলা দেওয়া হলো, মাদকের মামলা দেওয়া হলো, এবং তাকে কোর্টে নেওয়া হলো। এবং কোর্টে নিয়েও কিন্তু তার ক্ষান্ত হলো না, এরপরে তার জন্য আবার রিমান্ডের আবেদন করলো। আপনি তো উইটনেস ছিলেন। আমরা তো উইটনেস, এরকম হাজার হাজার টিটুদের আমরা উইটনেস।
এই ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নিতে পারেন কিনা ওই সময় ওই ডেট ধরে যারা দায়িত্বরত ছিলেন হ্যাঁ। ওই ডিপার্টমেন্টের, সেক্ষেত্রে আপনাদের আইনের কোন সুযোগ রয়েছে? যারা এখানে তাকে দিয়ে গেছে তারা তো পথচারী না, যে একটা মানুষ জনতার হাতে গণধোলায় শিকার হয়েছে আপনাদের কাছে দিয়ে গেলাম, তা তো না। এটা নির্দিষ্ট বাহিনীর লোকরাই তাদের কাছে দিয়ে গেছে এবং অফিসিয়াল প্রসিডিউর মেনটেন করে দিয়ে গেছে, এবং সেই জন্য তারা রিসিভ করেছে। এইটুকু তো অবশ্যই ডকুমেন্টস আছে। যদি ডকুমেন্টস নাও থাকে তাহলে সেই তারিখ ধরে কে কোথায় তখন কে ডিউটিতে ছিল তাদেরকে যদি সন্ধান করা হয় অবশ্যই পাওয়া যাবে। এরপরে আসলো মিথ্যা মামলা বা সাজানোর ঘটনা, এবং তাকে তো যিনি এই যে সিজার লিস্ট বলে আর কি, জব্দ তালিকা বলি আমরা বাংলায়, সিজার লিস্টটা তৈরি করলেন, সেই মামলার রেকর্ডে তো তার নিচে স্বাক্ষর আছে। তিনি কেন এই সিজার লিস্টটা তৈরি করবেন? তিনি তো করতে বাধ্য না, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মানতে বাধ্য, তবে সকল নির্দেশ মানতে তারা বাধ্য না। যেটা বৈধ, যেটা আইনসম্মত, সেই সিদ্ধান্তই মানবেন। র্যাবের কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী তিনি এই সিজার লিস্ট তৈরি করতে বাধ্য না, তিনি অস্বীকৃতি জানাইতে পারতেন, তিনি কিন্তু তা করেন নাই। এবং এইখানে তার সাথে যারা সহযোগিতা করলেন তারাও কিন্তু বাধ্য ছিলেন এই অন্যায় কাজ না করতে, কিন্তু তারাও করলেন। তাহলে সেই রেকর্ড তো সব আছে, এবং আমি মনে করি যে এটা আইনি প্রক্রিয়ায় যাওয়া যায় এবং যাওয়া উচিত। কারণ একটাই, সেটা হলো যে 5ই আগস্টের মাধ্যমে যে বিপ্লব সূচিত হয়েছে, সেই বিপ্লব অনেক কথা বলে, তার মধ্যে অন্যতম কথা বলে যে মানুষ আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে, আইন দ্বারা নির্যাতিত হবে না। আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলে এই মানুষকে এইভাবে আর যেন কোনোদিন ভবিষ্যতে নির্যাতন করা না হয়। জি আনিফ ভাই, আপনার কাছ থেকে শুনবো। সাইদ ইকবাল মাহমুদ টিটু এর পরে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো আপনাকে, আপনি কারাগারে কতদিন ছিলেন? সুস্পষ্ট নির্দেশনা সত্ত্বেও আমাকে কিন্তু কারা হসপিটালে নিয়ে নেওয়া হলো না, এবং সেখানে আপনি জানেন যে কারাগারে প্রথম দিন যে আমদানি যেটা বলে সেটার যে নির্যাতন, সেই নির্যাতনও আমাকে ভোগ করতে হয়েছে। পরে যেভাবেই হোক আমাদের কিছু রাজনৈতিক সহকর্মী যারা আমার আগেই এই সরকারের মানে রোশনালের পরে গ্রেফতার হয়েছে তারা, এবং আমার বিশ্ববিদ্যালয়ের কিছু ছোটো ভাই ছিল, ওরা খবর পেয়ে আমাকে ওদের কাছে নিয়ে গেলো, এবং ওদের প্রত্যক্ষ সেবা শুশ্রূষা এবং সহযোগিতায় আমি প্রায় 2 মাস পরে সুস্থ মানে জেল থেকে জামিন পেতে সক্ষম হয়েছি এবং বের হয়েছি আর কি। এবং জেল থেকে বের হওয়ার পরে আপনি তো স্ট্রোক করেছিলেন, হ্যাঁ, ছোট্ট করে একটু বলুন। জেল থেকে বের হওয়ার পরে আমার মামলা চলা অবস্থায় আমি কোর্টে আমার একদিন স্ট্রোক হয়। পরবর্তীতে ডাক্তাররা আমার যে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার কারণ অনুসন্ধান করার ক্ষেত্রে ওনারা, একজন ডাক্তার আমাকে বললো যে মেবি তোমাকে এর প্রিভিয়াসলি কোনো একটা মাইল্ড স্ট্রোক হয়েছে, যেটা তুমি তাৎক্ষণিক চিকিৎসা হয়নি, যে কারণে তোমার এই মানে একটা মেজর স্ট্রোক পরে। স্ট্রোক করার কারণে আপনার কোন ধরনের ক্ষতি হয়েছে? স্ট্রোক করার কারণে তো আমার ক্ষতি হয়েছে, মানে কি আমার হার্ট তো পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা আচ্ছা, কি হয়েছে হার্টের? আমার হার্টের একটা অংশই আপনার স্থায়ীভাবে হার্টের কিছু পেশি নষ্ট হয়ে গেছে। সেটির ট্রিটমেন্ট কি এখনো চলছে? ট্রিটমেন্ট চলছে, এটা আজীবনই ট্রিটমেন্ট চলবে। আপনি সেটাকে আপনার মানে এই ক্ষত আপনার বয়ে বেড়াতে হবে? এই ক্ষত আমার সারা জীবনই বয়ে বেড়াতে হবে। আপনি কি চান যে এই ঘটনার আপনার উপরে যারা নির্যাতন চালিয়েছে বা আপনার মতো যাদের উপরে নির্যাতন চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য গুম করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে এবং মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালানো হয়েছে, তাদের বিচার হওয়া উচিত? এবং আপনি আপনার সাথে ঘটে যাওয়া নিপীড়নের বিচার চান কিনা? আমি অবশ্যই আমার এবং আমার মতো যারা নির্যাতিত হয়েছে তাদের প্রত্যেকের নিপীড়কদের বিচার চাই, এবং আমি প্রথমত বিচার চাই ওই সমস্ত নিপীড়নের হোতা পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার, এবং শেখ হাসিনা সহ তার এই নিপীড়নের সঙ্গী সাথীদের প্রত্যেকের বিচার হওয়া দরকার। আমি অবশ্যই আমার ঘটনার বিচার চাই, এবং আমি রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করি। ধন্যবাদ সাইদ ইকবাল মাহমুদ টিটু, ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ আলী, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা আধুনিক কালের একজন পুরনো স্বৈরাচার, যার মস্তিষ্কের ভেতর ছিল কেবলই ক্ষমতা। ক্ষমতায় টিকে থাকতে খুন গুম তার কাছে ছিল মামুলি ব্যাপার, যার অসংখ্য প্রমাণ তিনি রেখে গেছেন বিগত দিনগুলোতে। জাতীয়তাবাদী চেতনার মেধাবী রাজনীতিক ও তুখোর সংগঠক সাইদ ইকবাল মাহমুদ টিটু ফ্যাসিস্ট হাসিনা আমলের অবর্ণনীয় অত্যাচারের শিকার। কারাগারে তার উপর নির্যাতনের যে স্টিম রোলার চালানো হয়েছে তার বিশদ বর্ণনা হয়তো জীবনেও দেওয়া সম্ভব নয়। হাসিনার ফ্যাসিবাদ চেয়েছিল এদেশের জাতীয়তাবাদী শক্তি নিশ্চিহ্ন হয়ে যাক, কিন্তু তা হয়নি। 24শে ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধ ফ্যাসিস্ট হাসিনাকেই বরং উৎখাত করেছে এদেশ থেকে, যে কারণে আমরা এমন অসংখ্য টিটুর মুখ থেকে শুনতে পেরেছি হাসিনার নিপীড়নের এমন জমে থাকা
হাজারো স্মৃতি। দর্শক, এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেইল nipironersmriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।